আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। ফের পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার। এরপরে জানবেন ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাবকে অন্যায় বললেন সিসি। আরও জানবেন আটকে পড়া দুই নভোচারীকে দ্রুত ফিরিয়ে আনতে মাস্কের প্রতি ট্রাম্পের আহ্বান। ট্রাম্পের আদেশ সাময়িকভাবে আটকে দিলেন বিচারক। সবশেষে জানিয়ে দিব পশ্চিম তীরে ইসরায়েলের ভয়াবহ অভিযান, বাড়ছে বিস্তৃতি। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। ফের পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার। এরপরে জানবেন ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাবকে অন্যায় বললেন সিসি। আরও জানবেন আটকে পড়া দুই নভোচারীকে দ্রুত ফিরিয়ে আনতে মাস্কের প্রতি ট্রাম্পের আহ্বান। ট্রাম্পের আদেশ সাময়িকভাবে আটকে দিলেন বিচারক। সবশেষে জানিয়ে দিব পশ্চিম তীরে ইসরায়েলের ভয়াবহ অভিযান, বাড়ছে বিস্তৃতি। রাশিয়ার পক্ষ থেকে ফের পারমাণবিক হামলার হুমকি এলো। বুধবার 29 জানুয়ারি দেশটির পার্লামেন্টের স্পিকার পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা নিয়ে কড়া ভাষায় সতর্ক বার্তা দিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির। রাশিয়ার পার্লামেন্ট বা স্টেট ডুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন বুধবার শত্রুদের সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর হামলার যে কোনো প্রচেষ্টা, এমনকি এ নিয়ে আলোচনাও সরাসরি পারমাণবিক যুদ্ধের পথ তৈরি করতে পারে। এই আশঙ্কা একটি গুরুতর বৈশ্বিক নিরাপত্তা হুমকি। মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের দাবি উদ্ধৃত করে ভলোদিন বলেন, বাইডেন প্রশাসন পুতিনকে হত্যার পরিকল্পনা করেছিল। এ নিয়ে সাংবাদিক বক্তব্য দেওয়ার পরও ওয়াশিংটন তার অবস্থান স্পষ্ট করতে ব্যর্থ এবং নীরব। এতে ষড়যন্ত্রের অভিযোগ করে ভলোদিন বলেন, একদিন কেটে গেছে, সবাই চুপ করে আছে। বাইডেন বা ব্লিংকেন কেউই যা বলা হয়েছিল তা অস্বীকার করেননি। তিনি টেলিগ্রামে লিখেছেন, কথিত ষড়যন্ত্রটি অপরাধ এবং বিশ্ব নিরাপত্তার জন্য মারাত্মক বিপদ। বিষয়টি উড়িয়ে দেওয়ার মতো নয় জানিয়ে তিনি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান। এই নেতা বলেন, এই অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তদন্ত করা উচিত। আমাদের অবশ্যই বুঝতে হবে যে আমরা চ্যালেঞ্জ এবং বিপদের মুখোমুখি হচ্ছি। এর অর্থ হল আমাদের অবশ্যই আমাদের দায়িত্ব অনুভব করতে হবে। রাশিয়ার পক্ষ থেকে পারমাণবিক হামলার হুমকি নতুন নয়। এর আগেও দেশটির বিভিন্ন কর্মকর্তা ভয়ঙ্কর যুদ্ধের হুমকি দিয়েছেন। গত বছরের শেষ দিকে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে রাখেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ডিক্রিতে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন নিয়ে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। যেসব দেশের পরমাণু অস্ত্র নেই তাদের যদি তৃতীয় কোনো দেশ বা পক্ষ এ ধরনের বিধ্বংসী অস্ত্র প্রদান করে, সেক্ষেত্রে সেসব দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে রাশিয়া। তখন পুতিনের মুখপাত্র এবং রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেছিলেন, রাশিয়া সবসময় পরমাণু অস্ত্র ব্যবহার করার বিপক্ষে। আমরা শুধু আমাদের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি জানিয়েছেন, অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার মার্কিন পরিকল্পনায় তার দেশ অংশ নেবে না। তিনি এই পরিকল্পনাকে অবিচারমূলক কাজ আখ্যা দিয়ে বলেছেন, এটি মিশরের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলবে এবং কখনোই অনুমোদন পাবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মিশর ও জর্ডানের প্রতি গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার আহ্বান জানান। এর প্রতিক্রিয়ায় সিসি প্রথমবারের মতো প্রকাশ্যে বলেন, মিশর এই পরিকল্পনায় অংশ নেবে না এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন ইসরায়েল শান্তি চুক্তির জন্য কাজ করবে। সিসি আরও বলেন,
ফিলিস্তিনি জনগণের নির্বাসন এমন এক ধরনের অন্যায় কাজ যা মিশর সমর্থন করতে পারে না। তিনি মনে করেন ফিলিস্তিনিদের স্থানচ্যুতি মেনে নিলে মিশরের জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করবে, কারণ এটি ন্যায়বিচারের পরিপন্থী। ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে আসছেন এবং গাজাকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবে দেখেন। তারা গাজা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার যেকোনো পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলের হামলায় গৃহহীন হওয়া লাখো ফিলিস্তিনি ইতোমধ্যে প্রতিবেশী জর্ডান ও মিশরে আশ্রয় নিয়েছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও স্পষ্টভাবে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, যা তাদের জাতীয় স্বার্থের পরিপন্থী বলে জানিয়েছে। ট্রাম্প ঘোষণা করেছিলেন তিনি মিশরের প্রেসিডেন্ট সিসির সঙ্গে এ বিষয়ে কথা বলবেন, তবে পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। যদিও সেই আলোচনায় ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার তিনি এই আহ্বান জানান। এরই মধ্যে আগামী মার্চে ওই দুজনকে স্পেসএক্সের মহাকাশযানে করে ফিরিয়ে আনার সময় নির্ধারণ করেছে নাসা। তবে গতকাল দিনের শুরুতে মাস্ক বলেছিলেন ট্রাম্প তাকে যত তাড়াতাড়ি সম্ভব দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। মাস্ক বলেছেন, আমরা তা করব। ডোনাল্ড ট্রাম্প তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে লিখেছেন, আমি দুই সাহসী নভোচারীকে ফিরিয়ে আনতে ইলন মাস্ক ও স্পেসএক্সকে অনুরোধ করেছি, যাদের জো বাইডেন প্রশাসন কার্যত মহাকাশে ফেলে রেখে এসেছিল। ট্রাম্প আরও বলেন, তারা দুজন মহাকাশ স্টেশনে অনেক মাস ধরে অপেক্ষা করছেন, ফলে শিগগিরই তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করবেন। আশা করি সবাই নিরাপদে থাকবেন। শুভকামনা ইলন। বুচ ও সুনিতা গত বছরের 5 জুন বোয়িংয়ের মালিকানাধীন মহাকাশযান স্টারলাইনারে করে 8 দিনের পরীক্ষামূলক মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু মহাকাশযানটির যান্ত্রিক ত্রুটির কারণে এই মিশন প্রায় 1 বছর স্থায়ী হতে যাচ্ছে। গত বছরের আগস্টে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় ওই দুই নভোচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য স্টারলাইনারকে খুব ঝুঁকিপূর্ণ বলে গণ্য করেছিল নাসা। ক্রু ড্রাগন মহাকাশযানে করে তাদের ফিরিয়ে আনার জন্য স্পেসএক্সের শরণাপন্ন হয়েছিল সংস্থাটি। ক্রু ড্রাগন মহাকাশযানটি ইতিমধ্যে মহাকাশ স্টেশনে রয়েছে। এটি বুচ ও সুনিতার জন্য দুটি খালি আসন নিয়ে নাসার ক্রু -9 নভোচারী রোটেশন মিশনে গত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। নাসা গত বছরের ডিসেম্বরে বলেছিল, ক্রু -9 মহাকাশযানে করে চলতি বছরের ফেব্রুয়ারিতে নভোচারীদের ফিরিয়ে আনার সময় পিছিয়ে মার্চে নেওয়া হয়েছে, কারণ স্পেসএক্সের একটি নতুন ক্রু ড্রাগন ক্যাপসুলের প্রস্তুতি সম্পন্ন করতে আরও সময় লাগবে। এটি ক্রু 10 মিশনে ব্যবহার করা হবে। নাসা জানিয়েছে, বুচ, সুনিতা সহ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 7 জন নভোচারী রয়েছেন। তারা সুস্থ আছেন এবং স্টেশনে নিয়মিত বৈজ্ঞানিক গবেষণায় ব্যস্ত সময় পার করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল মঞ্জুরি ও ঋণ স্থগিতে আদেশ কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে দেশটির একজন বিচারক সেটি সাময়িকভাবে স্থগিত করেন। বিচারক লরেন আলী খান আগামী সোমবার পর্যন্ত এই আদেশ দেন, যা অলাভজনক সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর জন্য স্বস্তি এনে দিয়েছে। ট্রাম্প প্রশাসন দাবি করেছে, এই পদক্ষেপ ট্যাক্স ডলারের সঠিক ব্যবহারের জন্য নেওয়া হয়েছে, যা জেন্ডার ও ডাইভার্সিটি কর্মসূচির খরচ পর্যালোচনা করতে সাহায্য করবে। তবে সমালোচকরা বলছেন, এটি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং অনেক সংস্থা জরুরি তহবিল হারানোর শঙ্কায় পড়েছে। বিচারকের আদেশের পর অলাভজনক সংস্থা ও বিভিন্ন সংগঠন সন্তোষ প্রকাশ করেছে। ন্যাশনাল কাউন্সিল অফ ননপ্রফিটসের প্রেসিডেন্ট আদালতের সিদ্ধান্তকে বিজয় হিসেবে দেখছেন, কারণ তারা মনে করেন ট্রাম্পের আদেশের কোনো আইনি ভিত্তি নেই এবং এটি সারা দেশে নেতিবাচক প্রভাব ফেলবে। ডেমোক্র্যাটিক রাজ্যগুলোর একটি জোট ট্রাম্পের আদেশের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে। তাদের দাবি এটি অসাংবিধানিক। সেনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, এই পদক্ষেপ সরকারের নৈরাজ্য সৃষ্টি করবে এবং বহু গুরুত্বপূর্ণ ফেডারেল কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। হোয়াইট হাউজের ডেপুটি চিফ অফ স্টাফ স্টেফেন মিলার জানান, এই আদেশ ফেডারেল কর্মসূচিগুলোর ওপর কোনো প্রভাব ফেলবে না এবং এটি সরকারের ক্রেডিট কন্ট্রোল ব্যবস্থার উন্নতি করবে। যদিও স্বাস্থ্য বীমা কর্মসূচি সহ কিছু ক্ষেত্রে অর্থায়ন অনিশ্চিত হয়ে পড়েছিল, পরে হোয়াইট হাউস নিশ্চিত করে যে এসব কর্মসূচি স্বাভাবিক থাকবে। ফেডারেল অর্থায়ন স্থগিতের ফলে দুর্যোগ ত্রাণ সহায়তা ও ক্যান্সার গবেষণার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। বিচারকের স্থগিতাদেশের কারণে এই অর্থায়ন সাময়িকভাবে চালু থাকলেও পরবর্তী শুনানির পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে। মঙ্গলবার এক অভিযানে ফিলিস্তিনি তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তুলকারেম শহরের কাছেই একটি আবাসিক অঞ্চলে এই অভিযান চলে। গাজায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে পশ্চিম তীরে তৎপরতা বাড়িয়েছে ইসরায়েল। সেখানে নিয়মিতভাবেই সামরিক অভিযান চলছে। মঙ্গলবার ওই অভিযানে নিহত তরুণের নাম আয়মান ফাদি কাশিম নাজি। বার্তা সংস্থা বুধবার ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটিকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে জানায়, ইরতা শহরতলিতে ওই তরুণ ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী নাজিকে মঙ্গলবার রাতে আটক করে, পরে তার মরদেহ রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করে। স্থানীয় বাসিন্দারা জানান, ইসরায়েলি বাহিনী ওই অঞ্চলে বেশ কয়েকটি বাড়ি ঘেরাও করে। তারা গুলির আওয়াজ শুনতে পান। অভিযান চলাকালে আরও সেনা মোতায়েন করা হয়। তখন নাজি গুলিবিদ্ধ হন। তারা জানান, নাজিকে মেডিকেল টিম উদ্ধার করতে পারেনি। ইসরায়েলি বাহিনী তাকে মৃত্যু পর্যন্ত আটকে রাখে। পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযান দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। অভিযান পশ্চিম তীরের উত্তর দিকেও বিস্তৃত হচ্ছে। ইসরায়েলি বাহিনী সেখানে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দিতে বরাবরই অস্বীকৃতি জানায়। অনেক ক্ষেত্রে উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করতে গেলে ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হন। এদিকে মঙ্গলবার রাতে ইসরায়েলি বাহিনী তুলকারেমের উত্তরে একটি বাড়ি ধ্বংস করে দেয়। ওই বাড়ি ছিল 2024 সালের মে মাসে নিহত হওয়া এক তরুণের। বাড়িটি গুড়িয়ে দিতে পাঠানো হয় বুলডোজার। বাড়িটি ঘেরাও করে রাখে ইসরায়েলি বাহিনী। বাড়ির ভেতরে থাকা মাহমুদ আমিন আবু আমদেহ নামে এক তরুণও আটক হন। ইসরায়েলি বাহিনী জেনিনের পশ্চিমে একটি বাড়িতেও অভিযান চালায় এবং পরে সিলাত আল হারিথিয়ায় আনাদ আবু আল খাইর তাহাইন নামে একজনকে গ্রেপ্তার করে।